আরিফ দ্বিমত পোষণ করল। বলল, কুদ্দুস এই বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তাছাড়া আব্বা ওকে ভীষণ ভালোবাসেন, আপন ভাবেন। আব্বা কুদ্দুস ব্যতীত কারো সেবা নেন না। তাই আমি তোদের সাথে সহমত পোষণ করতে পারলাম না। আর এটা আমি হতেও দেব না। রায়ান বলল, আমারও মন সায় দিচ্ছে না। সায়েম, তুই ওই একচোখা জন্টুকে বল অন্য কারো খোঁজ করতে, যারা আমাদের থেকে দূরে দূরে থাকে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে দূরে কাউকে পাচ্ছি না, আমাদের আশেপাশেরই কাউকে বেছে নিতে হবে, তখন এমনটি যখন হবে তখন ভেবে দেখব। এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। আপাতত জন্টুকে কাউকে খুঁজে আনতে বল। সাইম কর্কশ শব্দে বলল, ভাই, গদাধর পণ্ডিতের কথা মনে আছে? ঘোর বিপদ আসতে চলেছে। তাই আমাদের কিন্তু পূর্ব নিয়মেই মেনে চলতে হবে। কোনো ভুল করলে চলবে না। বললাম তো, এই নিয়ে পরে কথা বলবো। আর আমার সব মনে আছে, বলল রায়ান। আজ অষ্টম দিনে পড়েছে, সুফিয়ান ফিরেনি। সুফিয়ান না থাকায় পুরো আলিমনগরটা যেন হয়ে আছে বলে ফারদিনার মনে হচ্ছে। ধীরে ধীরে গ্রামটি মানবশূন্য হয়ে যাচ্ছে। সেটি থেকে এক ধরনের নিস্তব্ধতা। সুফিয়ান না থাকায় তার মনে হচ্ছে পুরো গ্রাম নয়, দুনিয়াটাই নিস্তব্ধ। গতকাল আদিব অনেকবার জানতে চেয়েছে ফারদিনা কাউকে ভালোবাসে কিনা। ফারদিনা তখন সাহস করে বলেই দিয়েছে, আমি সুফিয়ানকে ভালোবাসি। ফারদিনা ভেবেছে সুফিয়ানের কথা শুনে আদিব উত্তেজিত হয়ে রেগে যাবে, তার উপর প্রচণ্ড চেঁচামেচি করবে। কিন্তু এমন কিছুই হয়নি। আদিব ফারদিনার মুখে এমনটি শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করে থেকেছিল। এরপর ফারদিনা জিজ্ঞেস করেছিল, ভাইয়া, চুপ করে আছো কেন? আমি কি ভুল কাউকে আমার জীবনের জন্য বেছে নিয়েছি? আদিব স্বাভাবিকভাবে হেসে বলেছিল, তোর পছন্দ কখনো ভুল হতে পারে না। আমি সুফিয়ান এবং আব্বার সাথে কথা বলবো। ফারদিনা আনন্দে আত্মহারা হয়ে আদিবকে জড়িয়ে ধরেছিল। ফারদিনা হাঁটতে হাঁটতে ভাবছে সুফিয়ানের কথা। তার পাশে ঝিলমিল। তারা যাচ্ছে সুফিয়ানের বাড়ি। যদি কোনোভাবে জানা যায় সুফিয়ান কোথায় গেছে, তাহলে ফারদিনাও সেখানে যাবে। গতকাল রাতে তারা দুজনে মিলে চিন্তা করেছে। আজ রশিদকে ভুলিয়ে ভালিয়ে ঘরের বাইরে বের হয়েছে ফারদিনা। কথায় আছে, মন থেকে চাইলে আর চেষ্টা করলে সব সম্ভব। আজ ফারদিনা ঘর থেকে বের হতে পেরে এটাই ভাবছে। সে পেরেছে ঘর থেকে বের হতে। অতএব কেউ চাইলেই যা কিছু করতে পারে, কিন্তু তা সবসময় সফল হয় না বলেও স্বীকার করছে। সরু পথের দুধারে ধান ক্ষেত। ধান পেকে হলদে ভাব এসেছে। ধান ক্ষেতের মধ্যে কাকতাড়ুয়া। ফারদিনা কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে হাসি আসার রহস্য বুঝতে পারল না। ভিতরে জমা একরাশ কষ্ট আর ব্যথা। গত 7 দিন পেরিয়েছে, আজ 8 দিন সুফিয়ানকে সে দেখছে না। কোথায় যেতে পারে তা নিয়ে দিনরাত ভাবছে। কোনো বিপদ হলো কিনা ভাবছে। যেতে যেতে দেখলো দূরে এক লোক ফারদিনার দিকে কালো চাদরের আড়াল থেকে তাকিয়ে আছে। ফারদিনা সরাসরি না তাকিয়ে আড়াআড়িভাবে তাকালো। দেখলো সে নিশ্চিত তাকেই দেখেছে। ফারদিনা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। ঝিলমিলকে বলল, দেখ, ওই লোকটা আমাদের দিকেই দেখছে। ঝিলমিল ফারদিনার ইশারা অনুযায়ী তাকালো। এক বৃদ্ধা লোক আতঙ্ক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফারদিনার দিকেই। ঝিলমিল লোকটিকে ভালো করে দেখে বলল, উনি তো মজিদ মিয়া। মজিদ মিয়াটা আবার কে? উনিই সেই, যার খাজনা বরাবরই বকেয়া থাহে। ওনার মাথায় সমস্যা আছে লোকে কয়। তুই চল, তোর কাজ সার। সর্দার দেরি হইলে বকবেন। ফারদিনা ঝিলমিলের কথা অনুযায়ী মজিদ মিয়ার বিষয় অগ্রাহ্য করে সুফিয়ানের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়ি ফাঁকা। উঠোনে কিছু খড় পড়ে আছে, রাঙার খাদ্য। সুফিয়ানের ঘরটি তালাবদ্ধ। ফারদিনা বলল, চল তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। যদি কিছু পাই। কারো অনুমতি ছাড়া তার ঘরে যাওয়া উচিত না। আর সেইখানে তুই তালা ভাইঙ্গে ঢুকবি? না বাপু, আমি পারবো না। নাটক কম কর মুচমুচি, যা বলছি তাই কর। যা বাড়ি কিছু নিয়ে আয় একটা। ঝিলমিল বাধ্য হলো। কোমরে হাত দিয়ে ফারদিনার দিকে তাকালো। সে ঠোঁট চোখ এক করে বুঝালো, যা বলছি দয়া করে কর। ঝিলমিল চারপাশে বাড়ি কিছু খোঁজার দৃষ্টিতে তাকালো। একটা ইটের খণ্ড পেল। সেটি দিয়ে তালার উপর আঘাত করতে লাগলো। কিন্তু তালা খুলছে না। ঝিলমিল কিছুক্ষণ চেষ্টা করার পর ফারদিনা নিল ইটের খণ্ডটি। সে তালা ভাঙতে শুরু করতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, ঘরে ঢুকে লাভ নাই। সুফিয়ানের কোনো জিনিস ঘরে নাই। সে আর ফিরবো না।
বলেই রহস্যময় এক হাসি দিল। হাসির শব্দে ফারদিনা বিরক্ত হয়ে পিছন ঘুরে তাকালো। লোকটি মজিদ মিয়া। আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। সে আর ফিরব না। ফারদিনার হাত থেকে ইটের খণ্ডটি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলল। হঠাৎ যেন তার শিরদাঁড়া সোজা হয়ে গেল। ঝিলমিল বলল, আমি তোরে আগেই কইছিলাম সুফিয়ান আর ফিরব না। হইল তো হন। আর তার অপেক্ষায় থাইকা লাভ নাই। ফারদিনা মজিদ মিয়ার সম্মুখীন হলো। নির্বিকার কণ্ঠে বলল, আপনি জানেন সুফিয়ান কোথায় গেছে? জানি, কিন্তু কমু না। বলে আবার হাসল মজিদ মিয়া। ফারদিনা অনুরোধমূলক কণ্ঠে বলল, দয়া করে বলুন। আমি জানতে চাই সে কোথায়। যদি সে আমার সাথে প্রতারণা করেই থাকে, তবে তার কাছে আমি জানতে চাইব আমাকে মিথ্যে আশা দেওয়ার কারণ কি ছিল। আমি তাকে একটাবার জিজ্ঞেস করতে চাই। বলুন দয়া করে। ফারদিনার ভেজা কণ্ঠে মজিদ মিয়ার মন শীতল হলো। সে ফিসফিসিয়ে বলল, আমি বলমু, কিন্তু আমার কথা কাউরে কইতে পারবা না। আচ্ছা, কাউরে বলবো না। সুফিয়ান গেছে তার গ্রামে, সিন্ধুতলিতে। কোন পথ থেকে আমরা যেতে পারি? নদীপথে যাওন যায়। নদীপথ ছাড়াও যাওন যায়। বলে মজিদ মিয়া চলে যায়। পাগলের মতো আচরণ করছিল সে। ফারদিনা জিনমিলকে বলল, চল আজকেই আমরা সিন্ধুতলি গ্রামে যাব। সুফিয়ান আসলে কি কাজে এখানে এসেছে? আমাকে কেন মিথ্যে বলেছে? এর শেষ দেখতেই হবে। ঝিলমিল রাজি হলো না। বলল, আমরা দুজন মেয়ে হইয়া এত দূরের পথ কেমনে যামো? বিপদ হইতে পারে। কিছু হইব না। তুই যদি সত্যিই আমাকে বন্ধু ভেবে থাকিস, তবে আজ এবং এক্ষুনি চল। ঝিলমিল ভাবছে। কঠিন ভাবনা। ওর চাহনি বলে দিচ্ছে ও মোটেই যেতে রাজি নয়। কিন্তু ফারদিনার জন্য যেতেই হবে। বলল, আচ্ছা চল। কিন্তু শুধু আমরা দুজনেই না, সাথে আজমাত্রে লইয়া ল। তোর ভাইয়েরা কোনো ঝামেলা করলে সব দোষ ওর ঘাড়ে চাপামো। যা করার তাড়াতাড়ি চল। দুপুরের রোদ এখন একটু নরম হয়ে এসেছে। আকাশ জুড়ে হালকা ছায়া, মেঘ নয়, যেন সোনালি দোলর মতো উষ্ণ আলো। নদীর ঘাটে নৌকাটা আগে থেকেই বাঁধা ছিল। একটি নৌকা, কাঠের শরীরের যুগের ছাপ, তবুও শক্তপোক্ত। ফারদিনা সবার আগে এসে পাটাতনের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকালো। অথই জলের বক্ষে জুড়ে ক্ষীণ ঢেউ। দূরে দুটি শাপলা ভাসছে নীরব, স্থির। মনে হলো এই জল যেন সব জানে। সুফিয়ান কোথায় আছে, কোন বাতাসে তার নাম ভেসে এসেছে। আজমাত উঠল কিছুটা তাড়াহুড়ো করে। হাতে ছোট্ট ব্যাগ। চলো, সময় নষ্ট করা ঠিক হবে না। তার গলায় উদ্বেগ স্পষ্ট। ঝিলমিল পিছন থেকে নৌকায় উঠতে উঠতে বলল, সিন্ধুতলি গ্রামে নদীর ওই পার দিয়ে গেলে পথ ছোট, কিন্তু জলের স্রোত আজই একটু বেশি। সাবধানে যাও মাঝি। নৌকাওয়ালা রামুটে হাসি হেসে দাঁড়িয়েছিল। ভয় পাইয়েন না, এই নদীর পথ আমার হাতের তালুর মতো চিনি। তার কথায় আশ্বাস পেলেও ফারদিনার বুকের ভয় কমল না। মনে হচ্ছে নদীর প্রতিটি ঢেউ যেন তাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সুফিয়ান সত্যিই ওদিকে আছে তো? নৌকা ছাড়তেই কাঠের গা ঘেঁষে জলের শব্দ উঠল চরচর চরচর করে। প্রথমে ধীরে ধীরে নৌকা চলত, তারপর বাতাসের তালে গতি বাড়ল। নদীর দুই ধারে দৃশ্য চোখের সামনে পাল্টাতে লাগলো। কচু ক্ষেতের মাথায় ঝুলে থাকা সাদা বক, দূরে নিস্তরঙ্গ বাঁশঝাড়, কোথাও মাঝে মধ্যে ধোঁয়া উঠছে কোনো মাটির চুলা থেকে। পথটুকু কত সাধারণ, অথচ আজ যেন অচেনা, অদ্ভুত ভারী লাগছে ফারদিনার কাছে। ফারদিনা চোখ বুজে অনুভব করল নদীর ঢেউ, জল, কাদামাটি আর দূরের গাছের ভেজা সুবাস। মনে পড়ল সুফিয়ানের পাশে বসা দিনগুলো, হাসি, তার হাসি। আবার নদীর মতোই বয়ে এলো এক চাপা আতঙ্ক। এতদিনে সে ফিরল না কেন? ফারদিনার চোখে জল। ঝিলমিল আলতো করে তার কাঁধে হাত রাখলো। কিছুই হইবে না ফারদিনা। সিন্ধুতলির মানুষ ভালো, শুনেছিলাম। যদি ওইখানেই থাকে, কেউ না কেউ নিশ্চয়ই দেখছে। তার খোঁজ পামো। আজমা তো বলল আমরা তাকে খুঁজে পাবো। ঝিলমিল বলল, গ্রামটা অনেকটা দূরে। আজ এমনিতেও ফেরা হইবে বলে মনে হয় না। না জানি সর্দার আমগো না পাইয়া কি করে। নৌকা তখন নদীর মাঝ বরাবর পৌঁছে গেছে। স্রোত আরো চঞ্চল, ঢেউ একটু বড়। নৌকাওয়ালা দা পেতে দিক সামলাচ্ছে। আকাশে জোড়া চিল উড়ছে। তাদের ডানার ছায়া কখনো জলের গা ছুঁয়ে যাচ্ছে। দূরে পশ্চিম দিগন্তে আলোর রং বদলাতে শুরু করেছে। হলুদ থেকে সোনালি, তারপর কমলা। কুয়াশা নেমে যাবে।
যাত্রাপথে সবাই চুপচাপ, শুধু বাতাসে শু শু শব্দ আর দায়ের তাল ঠোকাঠুকি। তবুও নৌকার নীরবতা যেন এক ধরনের প্রতিজ্ঞার মতো। যাই হোক, যাই সামনে অপেক্ষা করে থাকুক, আজ তারা থামবে না, ফারদিনা থামবে না, অন্যরা যাই করুক। দীর্ঘ সময়ের পর তারা সিন্ধুতলির গ্রামের সন্ধান পেল যেন। দূর থেকে সিন্ধুতলি গ্রামের প্রথম চারাগাছের রেখা যখন দিগন্তে ফুটে উঠল, ফারদিনার বুকটা হঠাৎ ধুকপুক করে উঠল। অজানা গ্রামের দিকে ভেসে যাওয়া এই পথ। হয়তো ঠিক এই নদীপথই তাকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে। নৌকা গিয়ে চলল স্রোতের বুক চিরে, আশা আর শঙ্কা দুটোকে সঙ্গী করে। ফারদিনা মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝি, ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটাই বুঝি সিন্ধুতলি? হুঁ, তবে আমাদের ঘুইরা যাইতে হইব, আরো কিছুক্ষণে সময় লাগবো। কিন্তু আপনারা এই গ্রামে কেন আইছেন? এই গ্রাম তো কেউ আহে না। ফারদিনা কোনো জবাব দিল না। সে নিজেই সিন্ধুতলি গ্রাম সম্পর্কে কিছু জানে না, শুধু অজানা এক বার্তার জন্য অজানা পথ পাড়ি দেয়া। অতঃপর তারা পৌঁছে যায় সিন্ধুতলি গ্রামে। ফারদিনা নৌকা থেকে আগে আগে নামলো। নামতে গিয়ে শাড়ির আঁচলটা নৌকার ধারের সাথে বেঁধে গেল। ফারদিনা দাঁড়িয়ে যায়। আজমাত আঁচলটা বাধা থেকে সরিয়ে দিল। এরপর সে নামলো। ঝিলমিল বলল, কোথাও যাওয়ার আগে পিছন থেকে বাধা পড়লে অমঙ্গল হয়। আজমাত বলল, তোমরা এসব কোথায় পাও? আমি এসবে বিশ্বাস করি না। বলেই মাঝিকে ওনার পাওনা বুঝিয়ে দিল। তারা হাঁটা শুরু করলো। এই পথ সবুজ শ্যামল এর পথ নয়, মনে হচ্ছে মরুভূমির দেশ। চারদিকে উঁচু উঁচু ইট, রঙের পাহাড়। সবুজের কোনো দেখা নেই। পথে শুধু বালি, বালিতে ঘোড়ার পায়ের ছাপ, একাধিক ঘোড়ার পায়ের ছাপ। বেশ কিছু দূরে ডাল দেখা যাচ্ছে। ডাল পেরিয়ে গেলে সবুজের দেখা মিলবে বলে তারা ধারণা করল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে তরুণীতে। ফারদিনার পা ব্যথা হয়ে গেল, তবুও থামছে না। অন্যদিকে সে গ্রাম ছেড়ে দূর গ্রামে চলে এসেছে সুফিয়ানকে খুঁজতে। জানতে পারলে তার ভাইয়েরা হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলবে। সে নিশ্চিত, কিন্তু তার এই মুহূর্তে উদ্দেশ্য একটাই, সুফিয়ানকে খুঁজে বের করা। কিছু দূরে গিয়ে চোখে পড়ল লণ্ঠনের আলো, মশালের আলো। কুঁড়েঘর থেকে শুরু করে অনেক ঘর। ঘরগুলো ছাড়িয়ে একটা জমিদার বাড়ি। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে, বাড়িটিতে কোনো অনুষ্ঠান হচ্ছে। গ্রামবাসীরা কাউকে দেখার জন্য বের করে রেখেছে। সেরকম কিছু শব্দ ভেসে আসছে। শুনছে অনেক রূপসী। একটাবার দেখতে পারি কিনা দেখি। আশেপাশের ভিড় থেকে শব্দগুলো ভেসে আসছে। আজমাত বলল, চলো আমরাও দেখার চেষ্টা করি। এরপর তারা ভিড় অতিক্রম করে জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটু জায়গা পেয়েছে উঁকি মেরে দেখার জন্য। ফারদিনা দুজন অনুচরের ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাড়িটির জমজমাট আয়োজনের ভিড়ে। একজন উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন যুবক বেরিয়ে এলো। যুবকটি চোখে পড়ার মতো এবং রাজকীয় সাজ নিয়ে উপস্থিত হলো সবার সামনে। পরনে তার পান্না সবুজ রঙের মলবেরি সিল্কের লম্বা অঙ্গরখা, যার গলা ও কিনার জুড়ে সোনালি জরি আর সূক্ষ্ম কারুকাজ ঝলমল করছে। অঙ্গরখার নিচে পরা দুধ সাদা সিল্কের চুড়িদার পায়ের সাথে নিখুঁতভাবে মিশে গিয়ে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ডান কাঁধে রয়েছে একই রঙের দোপাট্টা, যার সোনালি বর্ডার আলোয় পরে চিকচিক করে উঠছে। মাথায় বাঁধা গেরুয়া পাগড়ির সামনে ছোট্ট রত্নখচিত পিন। লাল পাথরের সেই ঝিলিক তার সৌরভ ছড়ানো উপস্থিতিকে আরো রাজকীয় করে তুলল। গলায় মুক্ত ও পান্নার মিশ্রণের তৈরি বাড়ির রাজমালা, হাতে সোনার খোদাই করা বালা, আর আঙ্গুলে বড় সবুজের পাথরের আংটি তার অভিজাত্যের পরিচয় দিচ্ছে যেন। পায়ে নাগরাজত, যার সোনালি নকশা উৎসবের আলোয় ঝিকমিক করছে। পুরো সাজে সে যেন জমিদারি ঐশ্বর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এত এত ভিড়েও যাকে একবার দেখলে দ্বিতীয়বার আর কেউ চোখে ফেরাতে চাইছে না। ফারদিনা যুবকটির মুখটি পরিষ্কারভাবে দেখার আগেই একজন অনুচরী এসে তার ফাঁকা জায়গাটা দখল করে নিল। একজনের ধাক্কায় ফারদিনা সরে গেল একপাশে। আজমাত তাকে হাত ধরে আগের জায়গায় নিয়ে আসলো। এরপর কোনোভাবে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতেই যুবকটিকে দেখতে পেল। তাদের সামনে রাজকীয়ভাবে উপস্থিত সুফিয়ান। সুফিয়ান ধীরপায়ে সামনে আসার পর তার সামনে দাসীদের ভিড় থেকে বেরিয়ে এলো এক সুন্দরী নারী, যার সৌন্দর্যে যেন গোটা ভিড়টি ঝলমলিয়ে উঠছে। তার আচরণে প্রকাশ পায় সেও একজন জমিদার কন্যা। সুফিয়ান তার দিকে হাত বাড়িয়ে দিলে সেও তার হাতে হাত রেখে বলল,
এতদিন পর তোমার আসার সময় হলো বুঝি? পাশ থেকে একজন বলল, হয়তো তার উদ্দেশ্য সফল। সুফিয়ান রাখাল নয়, একজন জমিদার। সত্যটা চোখের সামনে উদ্ঘাটিত হওয়ার ঠিক সেই মুহূর্তে ফারদিনার শরীরটা থমকে যায়। তার দুটি চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, যেন অজানা কাউকে প্রথমবার দেখছে। চোখের মণি কেঁপে ওঠে দপদপ করে। দৃষ্টিটা যেন ধীরে ধীরে নিস্পন্দ আর কঠিন হয়ে গেল। চোখের পলকের ফাঁকে জমে ওঠা আর্দ্রতা প্রথমে বাষ্পের মতো, পরে চিকচিক করে জলের দাগে পরিণত হলো। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারছে না। চাহনি যেন আটকে যাচ্ছে অবিশ্বাসের গিঁটে। ঠোঁট দুটো কেঁপে উঠছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ঠোঁটের কোণে এক অদ্ভুত শক্ত হয়ে থাকা দাগ, যেখানে রাগ, ব্যথা আর হতভম্বতা একসঙ্গে মিলেমিশে জমাট বাঁধছে। ফারদিনার বুকটা ধীরে ধীরে উঠানামা করছে, শ্বাস ভারী হয়ে আসছে। মনে হয় যেন বুকের ভেতরটা কেউ মুঠি করে চেপে ধরেছে। হৃদযন্ত্রের প্রতিটি ধকধক স্পষ্ট অনুভব করতে পারছে সে। একটা ধাক্কা, তারপর আরো এক ধাক্কা। সবটাই তীব্র আঘাতের মতো লাগছে। দুটো হাত অজান্তেই মুঠো হয়ে যায়। পাতলা আঙ্গুলগুলো কাঁপতে থাকে ক্ষুদ্র কম্পনে। খেয়াল করে দেখা যাবে তার কাঁধ সামান্য ঝুঁকে গেছে, যেন ভিতরকার আঘাতটাকে সামলে রাখার চেষ্টা করছে। ফারদিনা আর চোখের জল জোর করে আটকে রাখতে পারল না। জল বিয়ে গাল ভিজে গলায় নেমে গেছে। মনের ভিতরে তখন গভীর এক জ্বর, বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, নিজেকে বোকা ভাবার তীব্র লজ্জা, আর হঠাৎ দূরত্ব তৈরি হওয়া হিমশীতল শূন্যতা। তার মুখে কোনো চিৎকার নেই, রাগের উচ্ছ্বাসও নেই, কিন্তু চোখের নীরব কষ্টটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেই চোখে আছে এমন এক মলিন ব্যথা, যা শুধু ভুলে যাওয়া নয়, সুফিয়ানের প্রতি গভীর বিশ্বাস ভেঙে যাওয়ার ব্যথা। সুফিয়ান তাকে ঠকিয়েছে, তাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। ঝিলমিল এবং আজমাত নিজেদের মধ্যে চোখের আলাপে আতঙ্ক প্রকাশ করে কথা বলল। তারাও রীতিমতো নির্বাক হয়ে গেল। ঝিলমিল ফারদিনাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে নীরব শূন্য স্থানে চলে গেল। সেখানে শুধু বালু। বালুর উপর ফারদিনা বসে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ আজ প্রকৃতি শুনছে, সুফিয়ান শুনছে না। ঝিলমিল সান্ত্বনা দিয়ে বলল, আগেই কইছিলাম তারে বিশ্বাস করিস না। আজ বুঝলি তো? যা হওয়ার হইছে, অহন কান্দিস না। চল ফিরা যাই। ফারদিনা শুধু কেঁদেই যাচ্ছে, কিছু বলছে না। আজমাত ফারদিনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমিও সুফিয়ানের আসল রূপ দেখে অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে কিছুই আমরা জানি না। দাঁড়াও, আমি একজনকে জিজ্ঞাসা করছি। বলে দাঁড়ালো। কাকে জিজ্ঞাসা করবে ভেবে আশেপাশে তাকাতেই একজন বৃদ্ধা মহিলাকে পেল। এদিকেই আসছে। আজমাত তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা চাচি, এখানে কিসের উৎসব হচ্ছে? আজমাত ভুলে উৎসব বলে ফেললো অনুষ্ঠানকে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, উৎসব না, উৎসব না, বিয়া হইতাছে, বিয়ার অনুষ্ঠান।